সমুদ্র উপকূলবর্তী এলাকায় চিংড়ি ও কাঁকড়া চাষের সম্ভাবনা ও প্রক্রিয়াকরণ। অর্থাৎ বন্ধুরা, যখনই চিংড়ি ও কাঁকড়া চাষের কথা বলি তখন কিন্তু আমাদের সুন্দরবন মাথায় এসেই যায়। আর সুন্দরবনের কয়েকটি জেলা, যেটা হয়তো আমাদের কলকাতা থেকে খুব একটা দূরে নয়, পার্শ্ববর্তী যে জেলাগুলো আমরা সেই আলোচনায় পরে আসব, সুন্দরবন নিয়ে গঠিত। আমাদের এ বাংলায় যেমন রয়েছে সুন্দরবনের অংশ, ঠিক তেমনি কিন্তু আমরা যদি বাংলাদেশের কথা ভাবি তাহলে বাংলাদেশেরও অনেকটাই অংশ কিন্তু সুন্দরবন জুড়ে রয়েছে। সুন্দরবন মাথায় আসলেই যেন ভাবনাটা এমন হয় যে ডাঙায় বাঘ আর জলে কুমির, এই নিয়ে সুন্দরবনের অধিবাসীদের বাস। এমনটা আমরা শুনেই থাকি বা এমনটা ঘটেছে অনেকবার। যারা হয়তো বনে মধু আহরণ করতে গেছেন, পড়েছেন বাঘের খপরে, বাঘের হাতে প্রাণ গেছে। আবার মিন ধরতে গেছেন সমুদ্রে, কুমির এসে আক্রমণ করেছে, কুমির হয়তো পালিয়ে চলে গেল। সমুদ্র এবং বন, এই নিয়ে যে সুন্দরবন, তাতে করে কিন্তু মানুষের জীবন জীবিকা অনেকটাই কঠিন। ওরা কিন্তু যুদ্ধ করে একরকম বেঁচে থাকছে। একটা সময় তো সুন্দরবনের অবস্থা সেদিক থেকে জীবনযাত্রার মান অনেকটাই অনুন্নত ছিল, কিন্তু আজকে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহন, অন্যান্য সব যোগাযোগ ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা, বা ধরুন এই যে ফোন এর ব্যবস্থা, দিয়ে মোবাইল, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু জীবনযাত্রার মান অনেকটাই উন্নয়ন ঘটেছে। তার পেছনে সরকার যেমন রয়েছেন, ঠিক তেমনি সুন্দরবনের অধিবাসী যারা রয়েছেন তাদের নিজস্ব উদ্যোগ এবং যে অসরকারি সংস্থাগুলো রয়েছে, আমি এনজিওর কথা বলছি, তারাও কিন্তু বহুকাল ধরে সুন্দরবনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটিয়ে চলেছেন এবং সেই প্রক্রিয়াটা এখনো চলছে। ইটস এ প্রসেস। প্রাকৃতিক ভারসাম্য আজকের দিনে কিন্তু অনেকটাই বলবো যে চ্যালেঞ্জের মুখোমুখি। আসলে এ সম্পর্কে সমস্ত কথাই উঠে আসবে আমাদের এই আজকের যে বিষয়, সমুদ্র উপকূলবর্তী এলাকায় চিংড়ি ও কাঁকড়া চাষের সম্ভাবনা ও প্রক্রিয়াকরণ। এ সম্পর্কে যখন বলতে আমরা শুরু করব, তাতেই সুন্দরবনের কথা উঠে আসবে। একজন ভীষণ অভিজ্ঞ মানুষকে আজকে আমরা পেয়েছি, ভীষণ সম্মানীয়, বিশেষত মাছ চাষের ক্ষেত্রে একজন আমাদের রাজ্যের বলা যেতে পারে যে সুনামের সঙ্গে কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। তো তার কথা আজকে জেনে নেব। তিনিই কিন্তু বর্তমানে 2022 সালে নির্বাচিত হয়েছেন FASSI এর চেয়ারম্যান অমলেশ চ্যাটার্জি। অমলেশ বাবু, আপনার মাছ চাষের সঙ্গে জড়িত আর গল্পটা প্রথমে একটু শুনে নিই। 2022 সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, ঠিক কথাই, কিন্তু তার আগে থেকে আমি 92 থেকে আমি মাছ চাষের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত, এবং শুরু থেকে আমি সায়েন্টিফিক মাছ চাষ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সঙ্গে যুক্ত হয়েছি। কিন্তু এর আগে আমাদের বাড়িতে ট্র্যাডিশনাল মাছ চাষ ছিল, কিন্তু ট্র্যাডিশনাল মাছ চাষের সঙ্গে আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, যেমন মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করি উন্নত পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করা যায়। সেই হিসেবে তাদের থেকে প্রশিক্ষণ এবং সলা পরামর্শ নিয়ে আমি 93 সালে আমার হুগলির বলাগড়ের বাড়িতে আমি একটা গলদা চিংড়ির ফার্ম তৈরি করি এবং সেখানে 1.12 হেক্টরে, এবং সেখানে প্রায় 1.5 টন মতন করে অ্যানুয়ালি পার ক্রপে প্রোডাকশন পেতাম। এবং সেইখান থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ হওয়ার পর 94-95 সালে আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বাসন্তী, সেখানে আমরা একটা সায়েন্টিফিক ফার্ম 7 হেক্টরে একটা ফার্ম তৈরি করি। এবং তখন আমাদের বাগদা চাষ হতো, সেখানে হেক্টরে প্রায় আমরা 4 টন করে বাগদা চাষ, মানে বছরে 2টো করে ক্রপ আমরা পেয়েছি। এবং আমরা টোটালটাই সায়েন্টিফিক, এবং এখানে আমরা জেনারেটর, ইলেকট্রিসিটি, যে যা ইকুইপমেন্ট লাগানো দরকার সেই সমস্ত লাগিয়ে আমরা চাষ শুরু করি। তখন আমাদের দেশে ভালো মাছের খাবার পাওয়া যেত না, আমরা ফিলিপিন থেকে খাবার ইম্পোর্ট করতে হতো, এবং বিভিন্ন রকম মানে কেমিক্যালস ইনপুট আমাদের থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করতে হতো। সেই সময় আমরা মাছ চাষ শুরু করি। এবং বন্ধুরা, এখানে একটু বলে নিই যে
আপনারা তো শুনছেন যে ওনার অভিজ্ঞতার কথা, ওনার কথা এই কারণে আসলাম যে অমলেশবাবু, যতদূর আমি জানি আপনি বেসিক্যালি আপনার যে পড়াশোনা, আপনার যে ব্যাকগ্রাউন্ড, তা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি ঠিক বলছেন। আমি 82 সালে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হুগলি পলিটেকনিক থেকে পাশ করি। বিভিন্ন কিছুদিন এদিক ওদিক চাকরি বাকরি করি, ইঞ্জিনিয়ারিং কাজকর্ম কিছু করি। কিন্তু কিন্তু আমাদের পারিবারিক মাছ চাষ ছিল, কৃষি ছিল। সেই সময় একজনকার সঙ্গে আমার আলাপ হয়, যিনি একজন বড় স্বনামধন্য এখন পূর্বাঞ্চলে বড় এক্সপোর্টার, অমরেন্দ্র দাস। তিনি জাপানিজ টেকনোলজি এনে, তিনি নিজে একজন এমটেক, আইআইটির এমটেক। তিনি মাছ চাষ শুরু করেন 93 সালে বালাসোরে জাপানিজদের নিয়ে এসে, এবং তার সঙ্গে আমার যোগাযোগ হয়। তার থেকে আমি সাইন্টিফিক্যালি মাছ চাষ কিভাবে করা যায়, এবং তারপর মাছ যখন প্রক্রিয়াকরণ করতে এলাম, সেখানে দেখলাম লট অফ ইঞ্জিনিয়ারিং এখানে ইনভলভ। মানে মাছ চাষ এবং প্রক্রিয়াকরণ, ধরুন আপনি একটা মাছ চাষ করবেন, আপনার সেখানে জেনারেটর কতটা লাগবে, বা কেবলটা আপনার কি ধরনের লাগবে, কি পরিমাণে আপনার ট্রান্সফরমার লাগবে, ইনফ্রাস্ট্রাকচারটা যখন আপনি ডেভেলপমেন্ট করবেন, সেখানে যে ডিজাইন, এটা একটা বড়। আপনার পুকুরের মাপ কি পরিমাণে হবে, সেইখানে যখন আমরা মাছ ধরি, আমরা পুকুরের জল পুরোটাই বার করে দিই। 4 ঘন্টার মধ্যে আমাদের মাছ ধরে নিতে হবে। তা আমার একটা পুকুরের যদি মাপ হয় 1 হেক্টর, এবং সেখানে যদি 1 মিটার জল থাকে, তাহলে 10 লক্ষ লিটার জল, সেটাকে আমাকে 4 ঘন্টার মধ্যে আমাকে বার করে দিতে হবে। তাহলে কি পরিমাণে আমার গেটের সাইজ হবে, তার সঙ্গে ড্রেনেজ ক্যাপাসিটি কি হবে, সেইগুলো আমাদের টোটাল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, আমাদের এখানে আমার পড়াশোনা আমাকে প্রচন্ড ভাবে হেল্প করেছিল। এবং এখানে আমরা হেক্টরে 8 HP করে আমরা অ্যারেটার, মানে জলকে যে আপনারা দেখে থাকবেন, জল যাকে দিয়ে ঘোরানো হয়, অক্সিজেন বায়ু সঞ্চালক যন্ত্র যাকে আমরা বাংলায় বলি, সেখানে আমাদের 8 HP অব্দি আমরা ইউজ করেছিলাম। সে 8 HP ইউজ করলে আমাদের 13টা পুকুরে কত জেনারেটর লাগবে, তার জন্য যে কেবল, এইগুলো টোটালটাই আমার পড়াশোনা আমাকে ওখানে হেল্প করেছিল। ফার্মটা তখন আমরা নিজেরাই ফার্মটা ডিজাইন করেছিলাম উইথ দি হেল্প অফ মেরিন প্রোডাক্ট এক্সপোর্ট। আপনার এই যে পড়াশুনো বা যার অভিজ্ঞতা আপনি পেয়েছেন মাছ চাষের ক্ষেত্রে, আপনি বললেন যে বর্তমানে উনি একজন বড় এক্সপোর্টার, তো সেই আমি এক্সপোর্টার না, আপনি না, আপনি যার থেকে মানে অনুপ্রাণিত হয়েছেন, তো তার কথা মাথায় রেখে আপনার পড়াশুনো সমস্তটার দিক ভেবে আপনি কিন্তু চলে গেলেন বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ, যেটা কিন্তু সুন্দরবন অঞ্চলে হয়তো ছিল না। আমি আমাদের ফার্মটা পশ্চিমবঙ্গে প্রথম সায়েন্টিফিক ফার্ম, এবং 4 টন পার হেক্টর আমরা প্রোডাকশন করি। এবং টোটাল আমাদের মাছটা তখন আইটিসি এবং আইএফবি এগ্রো আমাদের মাছটা কিনে, তারা খুব সুনামের সঙ্গে এবং মাছটা, এবং তারা খুব প্রিমিয়াম প্রাইসে আমাদের মাছটা এক্সপোর্ট করে, যেহেতু আমাদের মাছের কোয়ালিটি, শুনুন, মাছ বললেই তো হলো না, মাছের কোয়ালিটি থাকতে হবে। সেই কোয়ালিটিটা যে কোনো জিনিসেরই, যেমন আলু আপনি যদি বাজারে কিনতে যান, ভ্যারাইটি জ্যোতিরও মধ্যেও কোয়ালিটি আছে। আলুটার সাইজটা একরকম হতে হবে, রংটা সুন্দর হতে হবে, মাছেরও ঠিক তাই, রংটা সুন্দর হতে হবে, সাইজটা একরকম হতে হবে, এই ব্যাপারগুলো আছে। প্রক্রিয়াকরণ যারা করে তারা এটা দেখে কিন্তু মাছের দাম ঠিক করে, মাছটা হলেই হলো না। কেন আমরা চলে আসবো অমলেশ বাবু আমাদের আলোচনায়, যে আজকের বিষয়। তার আগে শ্রোতা বন্ধুদের বলি, অমলেশ বাবু একজন বিদগ্ধ মানুষ, যিনি এতদিন ধরে ওনার শিক্ষা দীক্ষার পাশাপাশি উনি কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যাননি। কিছুদিন কাজ করার পরেতে উনি মাছ চাষে এসেছেন, এবং বলছেন যে মাছ চাষে একটা ইঞ্জিনিয়ারিং যুক্ত রয়েছে, এবং সেটা ওনার পড়াশোনার ওনাকে খুব হেল্প করেছে। সেভাবে আজকে কিন্তু উনি একজন বড় মাপের মানুষ হয়ে দাঁড়াতে পেরেছেন এই মাছ চাষের ক্ষেত্রে বিশেষত। তো আর এই সময় বলেছি যে উনি ফেডারেশন অব অ্যাসোসিয়েশন অব স্মল ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় যে জোন রয়েছে, তার কৃষি সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ মাছ চাষ, প্রাণী পালন, উদ্যান পালন, এই সমস্ত বিভাগের চেয়ারম্যান। তার অভিজ্ঞতার কথাই আজকে আমরা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, ভাগ করে নেব, এবং আমরা সমৃদ্ধ হতে চাইব। যে সমস্ত মানুষ আজকের অনুষ্ঠান শুনছেন, তারা নিশ্চয়ই একটু মনোযোগ দেবেন, এবং
ওনার কথা থেকে, ওনার ভাব থেকে বুঝে নিতে হবে যে আগামী দিনে আপনারা যারা সুন্দরবন অঞ্চলে আছেন, কেউ হয়তো ছোট, কেউ হয়তো মাঝারি, বা কেউ হয়তো বড় চাষবাসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিশেষত মাছ চাষে, তো সেক্ষেত্রে আপনারা কতটা লাভবান হতে পারেন, কতটা আপনাদের শিক্ষা দীক্ষা এবং জ্ঞান অর্জন, যেগুলো আমাদের ক্রিয়াকর্মের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি আমরা করে শিখি বাস্তব দিক থেকে, সেটা কতটা আপনাদের অনুপ্রাণিত করে এবং আপনারা আপনাদের কাজে কতটা সফল হন তার উপর অনেকটা নির্ভর করবে। আমাদের আজকের বিষয় চিংড়ি ও কাঁকড়া চাষের সম্ভাবনা ও প্রক্রিয়াকরণ, বিশেষত সমুদ্র উপকূলবর্তী এলাকায়। জানতে চাইব অমলেশ বাবুর কাছে, এই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আমাদের রাজ্যে যে মাছ চাষ হয় সেই এলাকাগুলো যদি একটু বলুন। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। তার মানে সুন্দরবন পড়ে দুটো এলাকা, দুটো জেলায়, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুরটা সুন্দরবন আসে না, কিন্তু মাছ চাষের ব্যাপক সম্ভাবনা আছে। বেশ, তো একটু আপনার কাছে জেনে নিতে চাইবো, কারণ সুন্দরবনকে আপনি অনেক কাল আগে থেকে দেখছেন, তো সেই সময় 94 সাল থেকে সুন্দরবনে যাতায়াত করছি। ঠিক, তো সেই সময় অবস্থাটা কেমন দেখেছেন, আর বর্তমানে এই 2023 সালে কি দেখছেন, বা তার ভবিষ্যৎ কোন জায়গায়? আমি 93 সালে যখন সুন্দরবনে প্রথম যাই, তখন যে অবস্থা দেখেছি আর আজকে যে অবস্থা দেখেছি, এটা আমার দেখে আমার খুব খারাপ লাগছে। বিশেষ তো সুন্দরবন বলে ডেভেলপমেন্টটা, এটা যদি আমি বাঁকুড়া দেখতাম, পুরুলিয়া দেখতাম, আমার ভালো লাগতো, কিন্তু সুন্দরবনে আমি এটাই মেনে নিতে পারছি না। কারণ হচ্ছে সুন্দরবনের প্রত্যেকটা দ্বীপ কে ইন্টারকানেক্টেড হয়ে যাওয়ার ফলে বড় বড় ট্রাক, বড় বড় ভিসেলস আজকে ওখানে মুভ করছে, এবং 12 চাকা, 14 চাকা, 16 চাকা। তার ফলে যে সাউন্ড পলিউশন হচ্ছে, যে এয়ার পলিউশন হচ্ছে, সেটা সুন্দরবনে মাছ চাষ এবং সুন্দরবনের মৌমাছি পালনের পক্ষে প্রতিকূলতার মধ্যে চলে গেছে। সুন্দরবনে আমরা যখন যাই তখন ওখানে শুধু হাতে টানা রিক্সা ভ্যান চলতো, এখন ওখানে ইঞ্জিন লাগানো বড় বড় ভ্যান চলছে, দিনে রাতে চলছে। সুন্দরবনের যে মাটির ওপর দিয়ে, যখন সুন্দরবনে বেশিরভাগ বাঁধই হচ্ছে মাটির বাঁধ, তার উপর দিয়ে ইট পেতে যে রাস্তা, সেখান দিয়ে বড় বড় যে ইঞ্জিন ভ্যানগুলো চলছে, তার ফলে মাটির যে র্যামিং হচ্ছে, মাটির, তার ফলে আমরা আজকে কেন দেখছি এত বাঁধ ভাঙছে। আমরা 93-95 সালে দেখেছি এত বাঁধ ভাঙতে, 2005-07 অব্দি দেখেছি, আয়লার আগে অব্দি দেখেছি এত বাঁধ ভাঙতো না। এই যে বাঁধের ভেতর যে পোরাস, জলের জল ধরার যে ক্ষমতা, এটা যেটা স্পঞ্জ, সুন্দরবনের মাটি এখন একটা স্পঞ্জি ভাবে এই ভাবে ট্রাক চলার ফলে, এবং সুন্দরবনের নদীতে কি পরিমাণে যে এখন ট্রলার, মানে ইঞ্জিন লাগানো নৌকো চলছে। আমরা যখন গেছি তখন হাতে টানা নৌকো চলতে খুব হাতে সংখ্যক ইঞ্জিন বোট পাওয়া যেত, এখন সেখানে এত পরিমাণে ইঞ্জিন বোট চলছে, যার ফলে হচ্ছে সুন্দরবনের সে ভারসাম্যটা নেই। এবং আগে আমরা যে সময় ফার্ম করতে যাই, সে সময় আমরা যে ওয়াটার অ্যানালিসিস কি করেছিলাম, তখন সুন্দরবনের জলে যে পরিমাণে আমরা প্রাকৃতিক খাদ্য পেয়েছি, এখন তার 100 ভাগের 1 ভাগও পাওয়া যাচ্ছে না। তার কারণটা বলি, একটু শহরায়নের দিকে আমরা বেশি ঝুঁকে গেছি। 95 সাল, বা আমার ঠিক সালটা মনে পড়ছে না, কলকাতা শহরে খাটালকে তুলে দেওয়া হলো। আচ্ছা, আগে কলকাতা শহরে হিউম্যান এবং ক্যাটলের রেশিও ছিল 1:3। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেতাম খাটাল। এবং কলকাতা শহরের টোটাল ড্রেনেজ সিস্টেমটা বিদ্যাধরী নদী দিয়ে, ভুসিকাটা খাল দিয়ে সুন্দরবনের জলে গিয়ে পড়ে, এবং ভুসিকাটা খালটা এমন ভাবে করা, ওখানে জোয়ারে জল ঢোকে, ভাটার সময় আবার জল নেমে যায়, যার ফলে কলকাতার যে ওয়েস্ট ওয়াটারটা টোটালটা ক্লিন হয়ে যেত। এবং ভুসিকাটা লক গেট বলি আমরা, এবং বেশ কিছুটা জল আমাদের সল্টলেক এলাকা দিয়ে, বিভিন্ন ভেড়ি দিয়ে ফিল্টার হতে হতে জলটা সুন্দরবনে যেত, এবং সুন্দরবনে সে সময় প্রচুর পরিমাণে জলে প্রাকৃতিক খাদ্য পাওয়া যায়। এখন আমরা নগরায়ন হওয়ার ফলে, যেহেতু গরু এবং খাটাল চলে গেল, সেখানে বিভিন্ন হসপিটাল, মাল্টি স্ট্রিট বিল্ডিং, এবং কলকাতা শহরে লাস্ট 20 বছরে কি পরিমাণে হসপিটাল হয়েছে এবং কি পরিমাণে বিভিন্ন বেড হয়েছে, এবং যার ফলে হচ্ছে কি প্রচুর কেমিক্যাল হয়েছে। এবং এখন আমরা যেটা সুন্দরবনের জলে, আমি রিসেন্টলি আমার কাছে রিপোর্ট একটা দেখলাম, প্রচুর পরিমাণে অ্যাসবেস্টাস জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে। ও বাবা, তাহলে তো মানে জল দূষিত হচ্ছে। এবং কলকাতা শহরে যত কনস্ট্রাকশন হচ্ছে, তাদের যেটা ওয়েস্ট মেটেরিয়াল টোটালটাই তো এখান দিয়ে যাচ্ছে, নয় চিংড়ি ঘাটা দিয়ে যাচ্ছে, না হলে পরে আমাদের ধাপা মাঠে গিয়ে জমা হচ্ছে। সেইখান থেকে বর্ষার সময় যে জলটা, এইটার একমাত্র একে প্রতিরোধ করার উপায় হচ্ছে ব্যাপক হারে সুন্দরবনে ম্যানগ্রোভ লাগানো,
তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে আপনি যখন মাছ চাষ শুরু করেছিলেন সুন্দরবন অঞ্চলে সেই সময় যে প্রাকৃতিক অবস্থা ছিল, বর্তমানে নগরায়নের ফলে এবং সুন্দরবনের মধ্যে যে কানেক্টিভিটি দ্বীপগুলোর মধ্যে বেড়ে যাওয়ায় এখন কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে চলেছে, শুধু নয় শুরু করেছে, এবং আগামী ভবিষ্যতে তাহলে আরো কি হবে, কোন জায়গায় আমরা নগরায়ন আমরা চাইছি, কিন্তু সুন্দর বন্ধ বন, সেখানে তো জীবজন্তুদের বাঁচার অধিকার আছে, তো সেক্ষেত্রে তাদেরও নিশ্চয়ই অসুবিধা হয়ে থাকবে। অবশ্যই অসুবিধা হচ্ছে তো বটে। আমরা যখন 95 সালে 93 সালে 94 সালে কনস্ট্রাকশন করি ফার্ম, তখন আমাদের হাড়োয়া থেকে বাই বোট আমাদের সমস্ত মাল নিয়ে যেতে হতো। এখন আমরা কি দেখছি, একদম আমাদের ফার্ম অব্দি বড় বড় গাড়ি করে মাল। এই যে জিনিসটা হলো, তারপরে হলো কি সমুদ্রটা পলিউশন হলো, নদীটা পলিউশন হলো, এবং যে বড় বড় নৌকোগুলো যাচ্ছে, এর ফলে যে সমস্ত আগে নদীতে মাছ পাওয়া যেত, 95-96 সালে আমি যখন হাসনাবাদ এলাকায় আমরা ফার্ম করি, পরবর্তীকালে আমাদের প্রায় 1.5 ঘন্টা জোয়ারের সময় যেতে হতো। আমাদের নৌকো থেকে লাফিয়ে যে পরিমাণে মাছ ঢুকতো, সেখানে আমাদের প্রচুর মাছ পেতাম। সেই নদী, সেই মাছগুলো আজকে নষ্ট হয়ে গেছে। ভাঙর, পার্শে, বিভিন্ন রকম টালা, বিভিন্ন রকম বকা মাছ, যে সমস্ত আমরা সুন্দরবনের চলিত মাছ, সেই সমস্ত মাছগুলো আজকে কিন্তু আমরা অবলুপ্ত হয়ে গেছে। আমি তো বলছি, আমি 93 থেকে 2023 এই সময় এই যে দীর্ঘ বছর ধরে সুন্দরবনের ব্যাপক একটা পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন, এবং এখন যেখানে দেখেছি বড় বড় ম্যানগ্রোভ ছিল, এখন সেখানে ম্যানগ্রোভ কেটে ইটভাটা নালে পারে মাছের ভেড়ি তৈরি হচ্ছে। মাছের ভেড়ি তৈরি হোক, অন্তত তাকে একটা মাছের ভেড়ি তৈরি করতে হলে আমাদের কোস্টাল রেগুলেটিং অথরিটি জোন অনুযায়ী যার আইন, সে আইনটা কেউ মানছে না। যে পরিমাণে ম্যানগ্রোভ লাগার কথা, এবং যখন মাছের জল আমরা যখন বেড়ি থেকে ছাড়বো, যে জলটাকে ট্রিটমেন্ট করে যে ছাড়ার কথা, সেটা আমরা কেউ করছি না, এবং করার কোনো প্রভিশনও কেউ রাখছি না। তার ফলে কি সুন্দরবনের ওয়াটার কোয়ালিটি প্যারামিটার প্রচন্ড ভাবে হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, আপনি বলতে চাইছিলেন সেই সময়ে, আমি চলে গেলাম আমার কথায়, যে আপনি বলতে চাইছিলেন যে এই যে সমস্যা সম্মুখীন এখন সুন্দরবন অঞ্চল বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চল যাই বলুন না কেন, তো তার একটা রেমেডি বা সমাধানের রাস্তা আপনি বলছিলেন ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। এখানে সমাধানের রাস্তা, প্রত্যেক সমস্যারই সমাধানের রাস্তা থাকে প্রাকৃতিক ভাবে। সুন্দরবনে যদি আমরা ব্যাপকভাবে ম্যানগ্রোভ লাগাতে পারি, সুন্দরবনে ম্যানগ্রোভটা একটা খুব প্রাকৃতিক গাছ, ম্যানগ্রোভ আমাদের করা কোনো সমস্যা নয়। সুন্দরবনের যে চর এলাকা যেগুলো পড়ে, যেমন ভাটায় আমরা যখন জল নেমে যাচ্ছে, বা মাঘ মাসে যখন আমাদের সবচেয়ে টাইটটা কম হয়, সে সময় যদি আমরা ম্যানগ্রোভ লাগানো শুরু করি, তাহলে এবারে ম্যানগ্রোভ খুব দ্রুত বাড়ে, এবং প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ এবং বিভিন্ন রকম বাঁধকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম যে সমস্ত প্রাকৃতিক উপায় আছে, সেইগুলো যদি আমরা করে, ব্রিটিশ বাঁধ করে গেছিল 200 বছর, সে বাঁধ আমাদের ছিল, কিন্তু আমাদের নগরায়নের ফলে 20 বছরে সেই বাঁধ নষ্ট হয়ে গেছে। এই আমার চোখে দেখা। শুধু আমরা ঝড় কেন আসছে, এত ঝড়, বড় গাছ নষ্ট হয়ে গেছে সুন্দরবনে, ম্যানগ্রোভ সুন্দরবনকে বাঁচাতো। তাতে করে কি এই যে চিংড়ি কাঁকড়া চাষের সম্ভাবনার কথা সুন্দরবন অঞ্চলে, তাতে কি কোনোভাবে ক্ষতি সাধন হচ্ছে, মানে চাষের ক্ষেত্রে এই নগরায়নের ফলে? সুন্দরবনে এখন যে আমরা বর্তমানে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে যদি আমরা এক্ষুনি স্টেপ নেওয়া শুরু করি, আগামী দিনে আমাদের খুব একটা আমরা মানে যে ক্ষতির চূড়ান্ত ক্ষতিতে পৌঁছে গেছি, আমরা জাস্ট অ্যালার্মিং পয়েন্টে আছি। আচ্ছা, মানে এই সময় থেকে আমরা যদি শুরু করি, যেমন ধরুন সুন্দরবন বায়োস্ফিয়ার এলাকা, যেটা বসিরহাট থেকে হাড়োয়া থেকে শুরু করে টোটালটা ভেহিকলস করা উচিত, আমার যেটা ব্যক্তিগত, মোটরসাইকেল থেকে আরম্ভ করে যে ধরনের গাড়ি, এবং যেহেতু আমরা ভেহিকলসে আজকাল অনেক রকম বড় বড় গাড়ি করছি, সমুদ্রে যে নৌকো কোনো চলে, সেগুলোকে যদি আমরা ভেহিকলসে ট্রান্সপোর্ট করতে পারি, তাহলে সুন্দরবনে একটা সাউন্ড। মানে আপনি বলছেন যে শব্দ দূষণটা কিন্তু সুন্দরবনের এখানে চাষবাসের সম্ভাবনার ক্ষেত্রে, সুন্দরবনে আমরা প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে, ঠিক, যার পর ভেহিকলস চার্জ করা এখন খুব একটা সমস্যা নয়। সুন্দরবনকে যদি আমরা বাঁচাতে চাই, ম্যানগ্রোভ এবং বিভিন্ন রকম প্লান্টেশন ব্যাপক হারে আমাদের সুন্দরবনে আগে যে পরিমাণে নারকেল গাছ আমরা দেখেছি, এখন সুন্দরবনে সে পরিমাণে নারকেল গাছ নেই। নারকেল গাছ থাকলে কি হবে, ঝড়কে প্রচন্ডভাবে প্রতিরোধ করবে। ফাঁকা জায়গাগুলো যদি আমরা নারকেল গাছের প্লান্টেশন করি, তাহলে আমাদের প্রচন্ডভাবে ঝড়কে আমরা আটকাতে পারবো। এবং সুন্দরবনের যে আমরা সবাই বলছি যে কংক্রিটের মান,
কংক্রিটের মধ্যে নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু প্রাকৃতিক আমাদের সয়েল সুন্দরবনের মাটি কিন্তু খুব খারাপ নয়। আমি অনেক সয়েল এক্সপার্টের সঙ্গে কিন্তু বাঁধটা ঠিক প্রপারলি আমাদের দেওয়া হয়নি। যে সময় বাঁধ দেওয়ার কথা, মাঘ মাসে বাঁধ দেওয়ার কথা বা পৌষ মাসে বাঁধ দেওয়া, তাহলে ফলে কি মাটিটা বসবে। আমরা বাঁধটা দিচ্ছি কোন সময়? জুন জুলাই, যখন আমাদের বর্ষা, সেই সময় বর্ষাতে বরং ভেঙে যায়, বর্ষাতে ভেঙে যাচ্ছে। বাঁধের র্যামিং হচ্ছে না, বাঁধটাকে ঠিকভাবে আপনি যদি জানেন মাটির বাঁধকে আমরা খারাপ বলতে পারি না। আপনি জানেন হীরাকুদ ড্যাম কত বছর এখনো মাটির বাঁধ। তো সুন্দরবনে একটা কথা যে 2 পা 1 লাঠি, সুন্দরবনে মাটিতে হাঁটতে হলে একটা লাঠি অবশ্যই দরকার, বিশেষ তো বর্ষাকালে। যেমন সুন্দরবনে মাটি কিন্তু খুবই ভালো, কিন্তু আমরা বাঁধটা যখন বাঁধছি আমরা ঠিক প্রপার সয়েলটা সিলেক্ট করছি না। আমরা ওপর থেকে মাটিটা নিচ্ছি, তলাকার অরিজিনাল সাবসয়েল, সেই সাবসয়েলে আমরা পৌঁছচ্ছি না যে বাঁধটা। তাহলে আমরা যদি আলোচনায় বিষয়টা ছিল, আমরা কিন্তু বর্তমান প্রেক্ষাপট চিংড়ি ও কাঁকড়া চাষে জেনে গেলাম। ভবিষ্যৎটাও যে খুব সুনিশ্চিত সেটা বলা যায় না। আপনার মুখে শুনবো অমলেশ বাবু। ভবিষ্যৎটা অনিশ্চিত, এটা আমি কখনোই বলবো না। আমরা খুব অ্যালার্মিং জায়গায় আছি। এখন থেকে যদি আমরা একে ধরে নিতে পারি, আমাদের 2-5 বছরের মধ্যে আমরা যতটা ডিস্ট্রয় করেছি, আমরা খুব তাড়াতাড়ি, কারণ দিন এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, আমাদের যেহেতু ইলেকট্রিক আমাদের প্রত্যেকটা গ্রামে অবধি পৌঁছে গেছে, আমরা খুব তাড়াতাড়ি একে আমরা ইভিকলস করলে আমরা একে খুব তাড়াতাড়ি, এবং প্ল্যান্টেশন আজকে নানান রকম গাছ বেরিয়েছে, খুব তাড়াতাড়ি আমরা রিকভারি উইদিন 5 to 10 years আমার মনে হয় রিকভারি আমরা করে দিতে পারবো। এবার যদি আসেন সমুদ্র মাছের প্রক্রিয়াকরণ, সমুদ্রে ব্যাপক পরিমাণে সুন্দরবনে বিভিন্ন রকম মাছ আছে যেগুলো ফেলা যায়, ওয়েস্ট হয়, সেগুলোকে আমরা প্রক্রিয়াকরণ করতে পারি না এবং শহরের মানুষকে আমরা খাওয়াতে পারি না, এবং সুন্দরবনের লাইভলিহুডকে আমরা ডেভেলপমেন্ট করতে পারি না। সমুদ্রবর্তী আমরা ছোট ছোট যদি প্রসেসিং প্ল্যান্ট মাছের জন্য আমরা সুন্দরবনে যদি করি, সুন্দরবনে যদি আমরা ব্যাপকভাবে ড্রাই ফিশ বলি, বিভিন্ন রকম শুটকি মাছ এবং শুটকি মাছকে যদি আমরা বিভিন্ন রকম পাউডার, এর জন্য আমি সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ টেকনোলজিতে আমি নিজে গিয়েছিলাম, সেখানে দেখছি, এবং সেই খাবার থেকে আমরা বিভিন্ন রকম খাবার তৈরি করতে পারি, যেমন বিস্কিট তৈরি করতে পারি, চানাচুর তৈরি করতে পারি, আমরা পাঁপড় তৈরি করতে পারি, এবং সেটা আমাদের যে এখন যে আমাদের মিড ডে মিল আছে, সেই মিড ডে মিলে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি প্রোটিন এবং ক্যালসিয়াম যে পরিমাণে সে পাওয়া যাবে সামুদ্রিক মাছে, এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সুন্দরবনে পর্যাপ্ত পরিমাণে মাছ এখনো আছে, যেটাকে আমরা প্রক্রিয়াকরণ করতে পারি না বলে আমাদের ওখানে নষ্ট হয়। সেইগুলো যদি আমরা টেকনোলজিগুলোকে ব্যবহার করতে পারি, আমার মনে হয় না সুন্দরবনকে খুব একটা, আমরা যেটা আমরা লস করেছি সেটাকে আমরা রিকভারি করে আনতে খুব বেশি সময় লাগে। আপনি বলছিলেন আপনার চিংড়ি ও কাঁকড়া চাষ সম্পর্কে যে উৎসাহ, সেই ব্যাপারে একটু যদি আপনার মত শুনে আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকের অনুষ্ঠান শুনছেন তারা অনুপ্রাণিত হয়, এবং যারা চিংড়ি ও কাঁকড়া চাষের সঙ্গে যুক্ত আছেন তারা যদি কিছু উপকার পান। না, মৎস্য চাষ এবং চিংড়ি চাষ, আমরা তো চাষ এবং চিংড়ি চাষ শুধু একভাবে হয় না, আমরা মিশ্র চাষ করি, এককভাবে চাষ করি, কখনো দুটো মাছকে একসঙ্গে চাষ করি। সব রকম পরিবেশেই সুন্দরবনে করা সম্ভব। সুন্দরবনে প্রচুর প্রাকৃতিক মাছ আছে যেগুলোকে আমরা একসঙ্গে পার্শে, ভাঙড় সঙ্গে চিংড়ি মাছ, কাঁকড়া মাছ আমরা করতে পারি। শুধু ভাঙড়ের সঙ্গে আমরা চিংড়ি মাছ করতে পারি, শুধু কাঁকড়া করতে পারি, অন্য মাছের সঙ্গে আমরা কাঁকড়া চাষ করতে পারি। আপনার যেরকম পুকুর বা যেরকম আপনার পরিমাণ জলা আছে তার উপরে আপনি সেটাকে বিন্যাস করে নিয়ে আপনি সেইভাবে চাষ করতে পারেন। আপনার খুব বড় জলার দরকার নেই, খুব ছোটরও দরকার নেই, বড় ছোট সব রকম মিলে শুধু পরিকল্পনার দরকার। ঠিক, আপনার কি ইনফ্রাস্ট্রাকচার আছে বা আপনার কাছে কি ইনপুট আছে সেইটা নিয়ে আপনাকে সুস্থভাবে চিন্তা ভাবনা